নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দাবিদার ডিসেন্টের চট্টগ্রামের পরও কেন সতর্ক হলো না সরকার, প্রশ্ন রিজভির। 25 ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, বিশেষ নিরাপত্তা দেবে সরকার, হামলা করে নির্বাচন বানচাল করা যাবে না হুঁশিয়ারি সালাউদ্দিন আহমেদের। কেরানীগঞ্জে বহুতল ভবনে আগুন, সেনা বিজিবি মোতায়েন, ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ, বাধাগ্রস্ত হচ্ছে আগুন নেভানোর কাজ। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও থাইল্যান্ড বোমা বর্ষণ করছে, অভিযোগ কম্বোডিয়ার, বিভিন্ন লক্ষ্যবস্তুতে 7টি বোমা নিক্ষেপ। এবং দুর্নীতির অভিযোগে বরখাস্ত ভারতের 4 ক্রিকেটার, চলছে তদন্ত, চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত কার্যকর থাকবে বরখাস্তের আদেশ। দুপুর 1টা নিউজে সবাইকে আমন্ত্রণ, সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। তো মশলা বদলে ফেলেছে, এবার আপনিও বদলে ফেলুন, একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। দর্শক আপনারা শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার সবশেষ অবস্থা জানাতে এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী ইসমাইল সিরাজি। সরাসরি যাচ্ছি তার কাছে। যে গতকাল নির্বাচনী প্রচারণার সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর কিন্তু হামলা হয় এবং সেই হামলায় কিন্তু তিনি গুলিবিদ্ধ হন। তারপর ঢাকা মেডিকেলে তাকে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে যাওয়া হয়। সেখানে কিন্তু একটি সার্জারি করা হয়। পরবর্তীতে রাতের দিকে কিন্তু এই এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় এবং এভারকেয়ারে কিন্তু তিনি 72 ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তবে শারীরিক অবস্থা নিয়ে আজকে কিন্তু তার আনুষ্ঠানিকভাবে কেউ ব্রিফিং না করলেও ইতিমধ্যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি কিন্তু কিছুক্ষণ আগে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন যে আগের থেকে কিছুটা শারীরিক উন্নত হয়েছে, তবে আশঙ্কাপন্ন যে অবস্থা সেটি কিন্তু এখনও দূর হয়নি। তবে তিনি আশা প্রকাশ করছেন যে প্রায় 50 জন প্রার্থীকে কিন্তু আওয়ামী লীগের যারা দোষর রয়েছেন তারা কিন্তু টার্গেট করেছেন, ক্লিং টার্গেট, সেই তথ্য কিন্তু রাশেদ খান গণমাধ্যমে এখানে জানিয়েছেন। দর্শক, এই ছিল এভারকেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ চিত্র। প্রাইম টার্গেট। ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলার প্রধান আসামিকে পুলিশ খুঁজছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের পুলিশ অডিটোরিয়ামে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির 42তম বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। প্রাইম টার্গেটকে খুঁজতেছি, এখনো 24 ঘন্টা পার হয় নাই, হোপফুলি আমরা এটা হিট করতে পারবো। দিছি, আমরা তাকে খুঁজতেছি, জনগণের সহযোগিতা চাইছি, হোপফুলি আমরা এটা ডিটেক্ট করে ফেলাবো। না, অত ইন ডিটেল আমরা পাই। এর বেশি বলা সম্ভব না। তাদের নিরাপত্তার ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। দীর্ঘ 18 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী 25 ডিসেম্বর তিনি লন্ডন থেকে ঢাকায় পৌঁছাবেন। শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এই তথ্য জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, মা খালেদা জিয়ার শারীরিক অবস্থা, দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন সবকিছু বিবেচনায় নিয়ে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। দলের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিশেষ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে। দেশে ফেরার পর তিনি গুলশানের ফিরোজা ও পাশের আরেকটি বাসায় অবস্থান করবেন। 2008 সালের 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য পরিবার সহ লন্ডনে যান তারেক রহমান। সেখান থেকে তিনি দীর্ঘদিন বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন। 2018 সাল থেকে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। নেতারা বলছেন, 25 ডিসেম্বর ঢাকার বিমানবন্দর জনসমুদ্রে পরিণত হবে। দীর্ঘ 1.5 যুগ পর প্রিয় নেতাকে বরণ করতে ঐতিহাসিক আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা। এবং আমাদের দলকে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের যে গণতন্ত্রের উত্তরণের যে ছাত্র গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে পতিত ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলা কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটি বাংলাদেশের ওপর হামলা। শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রধান উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিস্টরা যদি ভেবে থাকে
দুই একটি বিচ্ছিন্ন হামলা করে নির্বাচন বানচাল করবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। আমাদের উপরে এই হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের উপরে হামলা, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা বলে আমরা মনে করি না। নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে 10 তারিখ, তারপরের দিনেই বাংলাদেশে একজন সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য হিসেবে পদপ্রার্থীর উপরে প্রাণ বিনাশী হামলা হলো এবং হামলার ধরন দেখে বোঝা যায় এটা পেশাদার প্রফেশনাল ফোনের এখন ওসমান হাদি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। রব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করি এই প্রেক্ষিতে আমাদের আলোচনা হলো আমরা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট রাখবো, সুদৃঢ় করব। আমাদের মধ্যে রাজনৈতিক বিতর্ক হতে পারে, সামনে নির্বাচন, বিভিন্ন রকমের রাজনৈতিক বিতর্ক হবে, কিন্তু আমরা ওই পর্যায়ে বিতর্ক করব না যাতে করে আমাদের ঐক্য বিনষ্ট হয়। আমাদের Treat chocolate. Treat moment. Sweet moment. ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করার সন্দেহভাজন ব্যক্তি ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিলেন। হাদির পাশে বসে আলোচনাও শুনছিলেন, এমন তথ্য উঠে এসেছে ডিজিটাল অনুসন্ধানী মাধ্যম দ্য ডিসেন্টের প্রতিবেদনে। দ্য ডিসেন্ট জানিয়েছে, 3 ঘটনায় যে ব্যক্তি সামনে আসছে তার সঙ্গে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামক এক ব্যক্তির চেহারা মিলে যাচ্ছে। জানা গেছে, এই ব্যক্তি রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের নেতা ছিলেন। বিস্তারিত জাগো-ডেস্ক রিপোর্টে। এমপি হইতে পারি ইনশাআল্লাহ, বাকি 299 জন এমপি চান বের করে ফেলবো। বেশ কিছুদিন ধরে দুর্বৃত্তদের নজরে ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। এমনটি উঠে আসছে ডিজিটাল ইনভেস্টিগেটিভ মিডিয়া দ্য ডিসেন্টের অনুসন্ধানে। তাদের দাবি, গেল ৯ ডিসেম্বর হাদিকে গুলি করা সন্দেহভাজন ব্যক্তি ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিলেন। তার পাশে বসে আলোচনাও শুনছিলেন, অংশ নিয়েছেন হাদির নির্বাচনী প্রচারণায়। ইনকিলাব কালচারাল সেন্টারে যাওয়া ব্যক্তির একাধিক ছবি তুলনামূলকভাবে যাচাই করে এই দাবি দ্য ডিসেন্টের। দ্য ডিসেন্ট জানিয়েছে, 3 ঘটনায় যে ব্যক্তি সামনে আসছে তার সঙ্গে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামক এক ব্যক্তির চেহারা মিলে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সংগৃহীত 9 ডিসেম্বরের সিসিটিভি ফুটেজ, পুলিশের সংগৃহীত 12 ডিসেম্বরের হামলার সিসিটিভি ফুটেজ, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এবং ফেসবুক ইনস্টাগ্রামে ফয়সাল করিম মাসুদ নামক অ্যাকাউন্ট এবং আওয়ামীপন্থী বিভিন্ন পেজ এবং ব্যক্তির প্রোফাইলে পোস্ট করা 50টিরও বেশি ছবি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ওসমান হাদির ওপর বাইকের পেছন থেকে গুলি করা ব্যক্তিটির চেহারার সঙ্গে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামের এক ব্যক্তির চেহারা মিলে যাচ্ছে। দুটি ফেস ডিটেকশন অ্যাপে ফয়সাল করিমের একাধিক ছবি তুলনামূলকভাবে যাচাই করেও ইনকিলাব কালচারাল সেন্টারের সিসি ফুটেজে দৃশ্যমান ব্যক্তির মিল পাওয়া গেছে। জানা গেছে, ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের নেতা ছিলেন। বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে, গুলি করা ব্যক্তির বাম হাতে থাকা বিশেষ ডিজাইনের ঘড়িটির সঙ্গে একই ডিজাইনের ঘড়ি পরা একাধিক ছবি ফয়সাল করিম মাসুদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক প্রোফাইলে পাওয়া গেছে। এদিকে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সাইদ তার ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে জানিয়েছেন, ওসমান হাদির উপর গুলিবর্ষণ ঘটনার সঙ্গে সম্পৃক্ত একজনকে শনাক্ত করা হয়েছে। ফয়সাল করিম মাসুদ নামের এই ব্যক্তি সাবেক ছাত্রলীগ সহ সভাপতি, ঢাকা মহানগর উত্তর এবং আদাবর ছাত্রলীগের সাবেক সভাপতি। সাইর একটি ছবিও শেয়ার করেছেন, যেটি 9 ডিসেম্বর ইনকিলাব কালচারাল সেন্টারে তোলা। ছবিটির কথা উল্লেখ করে তিনি লিখেছেন, ছবিতে লাল বৃত্তে চিহ্নিত ফয়সাল গত 9 ডিসেম্বর 2025 ওসমান হাদির ঠিক পাশে বসেছিলেন একটি বৈঠকে। তিনি জাহাঙ্গীর কবির নানক এবং আসাদুজ্জামান খান কামালের বিশ্বস্ত অনুসারী বলে জানা গেছে। এর
আগে 2024 সালের নভেম্বর মাসে একাধিক মূলধারার সংবাদ মাধ্যমে ফয়সাল করিমের ছবি সহ খবর প্রকাশিত হয়েছিল। রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুট এবং ডাকাতির মামলায় প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম র্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন। যদিও পরে কিভাবে তিনি ছাড়া পান সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। এদিকে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে জামাতে ইসলামী নেতাকর্মীরা। শুক্রবার রাতের দিকে শহরের পৌর উদ্যান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এ সময় জামাতে ইসলামের জেলা আমির আহসান হাবিব মাসুদ, জেলা সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মাজহারুল ইসলাম, শহর আমির অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও মিছিলে জামাত ইসলামী অন্যান্য নেতাকর্মীরা অংশ নেয়। এ সময় নেতাকর্মীরা হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান। কেরানীগঞ্জের বাবুবাজারে আগুন লাগা জামেলা টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট। ভবনের দোকানের শাটার ও কলাপসিবল গেট ভেঙে ভেতরে ঢুকে কাজ করতে হচ্ছে। এজন্য আগুনের সোর্সের কাছে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। এছাড়া আগুনের কারণে চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন, এজন্য বাধাগ্রস্ত হচ্ছে আগুন নেভানোর কাজ করতে। শনিবার সকাল 9:30টার দিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের এসব তথ্য জানান। তাজুল ইসলাম বলেন, আশেপাশের ভবনগুলো আবাসিক ও বাণিজ্যিক মিক্সড ভবন। এখানে প্রচুর দোকানপাট রয়েছে, সবগুলো শাটার দিয়ে আটকানো। ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত, দোতলা ও 3 তলায় আগুনের ধোঁয়ায় আচ্ছন্ন। এ কারণে আগুন নেভানোর কাজ করতে বেগ পেতে হচ্ছে। আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাওয়া হলে লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম বলেন, এখনই সূত্রপাত বলা যাবে না, আগে আগুন নিয়ন্ত্রণ করব, তারপর সূত্রপাত বলা যাবে। ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। এদিকে ভবন থেকে 42 জনকে জীবিত উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। শরীয়তপুরে বসতঘরে আগুন লেগে কামরুন নাহার নামে এক বৃদ্ধা পুড়ে মারা গেছেন। শনিবার ভোরে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের রুদ্রকর এলাকায় এ ঘটনা ঘটে। স্বজন এলাকাবাসী সূত্র জানায়, 30 বছর আগে স্বামী মুসলিম সর্দার মারা যাওয়ার পর কামরুন নেহার ঘরটিতে একাই বসবাস করতেন। শনিবার ভোরে ঘরটিতে আগুন লাগলে তিনি ঘরের মধ্যেই পুড়ে মারা যান। ধারণা করা হচ্ছে, শীত নিবারণ করতে ঘরে মাটির মালসায় জ্বালানো আগুন থেকে এই আগুনের সূত্রপাত। এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। এর রাত 3:30 বাজে এই আগুনটা আশেপাশে মানুষের দেখছে, দেখে মনে করেন যে এবারে আগুন কীভাবে লাগলো। সবাই আগুন নিবানোর জন্য চেষ্টা করছে, যে ঘরে তো লোক ছিল, এই লোক কই। তারপর আগুন নিয়ন্ত্রণ মোটামুটি আসার পরে দেখে এই খাটের পুরেই মরে গেছে। ঘরে আসবাবপত্র পুড়ে গেছে আর ওনাও পুড়ে গেছে। তাৎক্ষণিক আমরা গেছি, ফায়ার সার্ভিসও নিয়েছি। দুপুরে চাল টাল ঠিক আছে, ভিতরে ওই যে ভিতরেই ধরছে, ওনাকে আর ইয়ে করে যায় না, খাটেই আগুনটা ধরছে মূলত। তো আমরা নিয়ে আসছি, হাসপাতালে পাঠাইছি পোস্টমর্টমের জন্য। এ ব্যাপারে ওই যে ইউডি মামলা বাকি, মামলা প্রক্রিয়াধীন। আজ 13 ডিসেম্বর নীলফামারী হানাদার মুক্ত দিবস। 1971 সালের এই দিনে নীলফামারীর সদর উপজেলাকে পাক হানাদার মুক্ত করে বীর মুক্তিযোদ্ধারা। 1971 সালে নীলফামারীতে দেশ মাতৃকার টানে ছাত্র জনতা ঝাঁপিয়ে পড়ে মুক্তি সংগ্রামে। শুরুতে মিটিং মিছিল আর সভা সমাবেশের মধ্য দিয়ে গড়ে ওঠে আন্দোলন। গড়ে ওঠে দেশ মাতৃকার রক্ষার আন্দোলন। মহকুমা শহরের অস্ত্রাগারে রক্ষিত অস্ত্র ছিনিয়ে নিয়ে শহরের বড় মাঠে শুরু হয় অস্ত্র চালনার প্রশিক্ষণ। এরপর ভারতে প্রশিক্ষণ নিয়ে 6 নম্বর সেক্টরের অধীনে মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েন পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে। 9 মাসের গেরিলা আক্রমণ ও সম্মুখ যুদ্ধে জেলার ডোমার, ডিমলা, জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলা মুক্ত করে তারা এগিয়ে আসে নীলফামারী শহরের দিকে।
12 ডিসেম্বর রাতে শহরের চারদিক থেকে প্রবল আক্রমণে হানাদার বাহিনী পরাজিত হয়ে নীলফামারী শহর ছেড়ে আশ্রয় নেয় সৈয়দপুর সেনানিবাসে। 13 ডিসেম্বর শত্রুমুক্ত হয় নীলফামারী। এরপর মুক্তিযোদ্ধারা প্রথম মহকুমার শহরের চৌরঙ্গি মোড়ে একটি বাঁশের খুঁটিতে উত্তোলন করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের লাল সবুজের পতাকা। ইন্ডিয়ান বাহিনী প্রায় খানসামা কাছাকাছি ওইখান থেকে চলে আসছে। তারা চলে আসার পরে বেশ সাইমেন্টেনিয়াস মানে ইন্ডিয়ান বাহিনী ও মুক্তিযোদ্ধারা এইভাবে আমরা সৈয়দপুরের উদ্দেশ্যে সৈয়দপুর ঘেরাও করি, বলতে গেলে নীলফামারী সৈয়দপুর। একটা পর্যায়ে তো 2 দিন আগে এয়ার অ্যাটাক হলো সৈয়দপুরে এবং নীলফামারী বিভিন্ন স্থাপনার উপরে বিমান মহড়া দিল এবং সৈয়দপুরে অ্যাটাক করলো। ওয়াবদায় কিছু কিছু জায়গায় স্থাপনাতে বোমবাস্টিং হয়েছে, ওখানে বোম টোম ফেললো। সৈয়দপুর ক্যান্টনমেন্টে ঘিরে এই বোম টোমগুলো ফেলার পরে একটা আতঙ্কিত অবস্থা বিরাজ করতেছে, মনে হয় যুদ্ধের একটা ভাব খুব চলে আসছে। এই সময়টাতে 13 ডিসেম্বর আসলো সকালবেলা, আমরা সব প্রস্তুত কিন্তু নীলফামারী অ্যাটাক করব। হঠাৎ করে আমাদের মাঝে একজন সংবাদ দিলেন যে রাত 12টার দিকে এখান থেকে পাকিস্তান সেনাবাহিনী সবাই টবিল টাপলা গোটায় ওরা চলে গেছে। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। জানাবো আন্তর্জাতিক সংবাদ। থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্ত এলাকায় সব ধরনের গোলাবর্ষণ বন্ধ করতে সম্মত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার কয়েক ঘন্টার পরই থাইল্যান্ড বোমাবর্ষণ অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছে কম্বোডিয়া। স্থানীয় সময় শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, 13 ডিসেম্বর থাই সামরিক বাহিনী 2টি F-16 যুদ্ধবিমান ব্যবহার করে বিভিন্ন লক্ষ্যবস্তুতে 7টি বোমা নিক্ষেপ করেছে। হোটেল ও সেতুর ওপর বিমান হামলার কথা উল্লেখ করে মন্ত্রণালয় আরও জানায়, থাই বাহিনী এখনও বোমাবর্ষণ বন্ধ করেনি, হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার থেকে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত এলাকায় সব ধরনের গোলাবর্ষণ বন্ধ করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পরই থাইল্যান্ডের বিরুদ্ধে কম্বোডিয়া এই অভিযোগ জানালো। এর আগে ট্রাম্প থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সঙ্গে টেলিফোনে কথা বলেন। ফোন আলাপের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, থাইল্যান্ড আর কম্বোডিয়ার প্রধানমন্ত্রী আজ সন্ধ্যা থেকেই সব ধরনের গোলাবর্ষণ বন্ধ করতে রাজি হয়েছেন। এবারে খেলার খবর। চলতি বছর সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে অংশ নেওয়া 4 খেলোয়াড়ের ওপর দুর্নীতির অভিযোগ বরখাস্ত করেছে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন। দুর্নীতির অভিযোগে বরখাস্ত হওয়া 4 ক্রিকেটার হলেন অমিত সিনহা, ঈশান আহমেদ, আমান ত্রিপাঠী এবং অভিষেক ঠাকুরী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 26 নভেম্বর থেকে 8 ডিসেম্বর লখনৌতে অনুষ্ঠিত সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে অংশ নেওয়া আসামের কিছু খেলোয়াড়কে প্রভাবিত ও প্ররোচিত করার চেষ্টা চালায় এই 4 ক্রিকেটার। এই ঘটনায় গুয়াহাটির ক্রাইম ব্রাঞ্চে একটি অভিযোগ দায়ের করার কথা হয়েছে। তদন্ত চলাকালীন সময়ে অভিযুক্ত খেলোয়াড়রা এশিয়ার জেলা ইউনিট এবং সংশ্লিষ্ট ক্লাবগুলোর আয়োজিত কোনো রাজ্য স্তরের টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না। তদন্তের চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত তাদের বরখাস্তের আদেশ কার্যকর থাকবে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পঞ্চাশ ছবি বিশ্লেষণ হাদির উপর হামলাকারী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, দাবি দ্য ডিসেন্টের। চট্টগ্রামের পরও কেন সতর্ক হল না সরকার, প্রশ্ন রিজভির। 25 ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, বিশেষ নিরাপত্তা দেবে সরকার, হামলা করে নির্বাচন বানচাল করা যাবে না, হুঁশিয়ারি সালাউদ্দিন আহমেদের। কেরানীগঞ্জে বহুতল ভবনে আগুন, সেনা বিজিবি মোতায়েন, ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ, বাধাগ্রস্ত হচ্ছে আগুন নেভানোর কাজ। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও থাইল্যান্ড বোমাবর্ষণ করছে, অভিযোগ কম্বোডিয়ার। বিভিন্ন লক্ষ্যবস্তুতে 7টি বোমা নিক্ষেপ। এবং দুর্নীতির অভিযোগে বরখাস্ত ভারতের 4 ক্রিকেটার, চলছে তদন্ত, চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত কার্যকর থাকবে বরখাস্তের আদেশ।
দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।